দর্শক, আর একদিন পরে আনুষ্ঠানিকভাবে শপথ নিচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10টায় সেই শপথ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রথা ভেঙে সেদিন বিকেলেই সংসদ ভবন প্লাজায় শপথ নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট। সেই শপথ অনুষ্ঠান নিয়ে নানা রকম আলোচনা চলছে। কারা মন্ত্রিসভায় থাকছেন কিংবা কারা থাকছেন না সেই বিতর্ক তো অথবা প্রত্যাশা তো রয়েছেই। এরই মাঝখানে তারেক রহমান, যিনি ক্ষমতাসীন দলের প্রধানও বটে হতে যাচ্ছেন, তিনি অপর দুটি রাজনৈতিক দল যারাই নির্বাচনে বিরোধী দলের ভূমিকায় ছিলেন তাদের মূল নেতৃত্বের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। সেটিও রাজনীতিতে শুভবার্তা দিচ্ছে কিনা সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাকির সানশাইন। সঙ্গে আছেন মাহফুজ মিশা, আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। ডক্টর পাভেল, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনলাইনে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশের সাবেক চেয়ারম্যান এনবিআরের। স্যার, আপনাকেও স্বাগত আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমি একটু ডক্টর মজিদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি দীর্ঘদিন প্রশাসন যন্ত্রের সঙ্গে ছিলেন, সেটি নিয়ে পড়াশোনা করেন, কথা বলেন। শপথের আনুষ্ঠানিকতাটা নিয়ে আমরা এবার একটু ব্যতিক্রম দেখছি। আমরা সচরাচর দেখি যে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের শপথ বঙ্গভবনে হয় এবং মন্ত্রিসভার শপথও বঙ্গভবনে হয়। শপথ সচরাচর পড়ান বিদায়ী স্পিকার, এমপিদেরকে, অন্যদেরকে পড়ান রাষ্ট্রপতি। এইবার খানিকটা ব্যতিক্রম হচ্ছে। এইটা আসলে কি বার্তা দেয়, নাকি এটা খুবই স্বাভাবিক ঘটনা, বা এটার পেছনে আসলে কি যুক্তি থাকতে পারে? ধন্যবাদ। এটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী একটা জায়গায় হতে পারে। বঙ্গভবনে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ হয়ে থাকে, এটা ঠিক। কিন্তু সেটা অন্য এক জায়গাতেও হতে পারে। এটার এমন কোনো বাধ্যবাধকতার বিষয়টা নাই। ওটা জাস্ট একটা রীতির ব্যাপার। তাছাড়া আমি মনে করি যে এই ব্যাপারে আগাম বা অগ্রিম মত বা অমত বা ভিন্ন মত প্রকাশ করবারও অবকাশ এই মুহূর্তে নেই। কেননা যেমনটি হবে সেটিই হবে। জি, এই শপথের আনুষ্ঠানিকতা, তার মানে ধরেন আমরা হয়তো মঙ্গলবার বিকেল 4টায় যেহেতু ক্যাবিনেটের শপথ, আমরা হয়তো সেদিনই মন্ত্রিসভার আকার, কারা কারা মন্ত্রী হচ্ছেন নিশ্চিতভাবে জেনে যাব। আমরা যতটা ইঙ্গিত পাচ্ছি তাতে বিএনপি আগেও তো এই রাষ্ট্র চালিয়েছে, ফলে সেই সময়ের মতোই 45 থেকে 50 এরকম একটা আকারের মন্ত্রিসভা হতে যাচ্ছে। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা, বিদ্যমান ভূ রাজনৈতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় নতুন ক্যাবিনেট কেমন হতে পারে, বা আপনার প্রত্যাশা কি একজন সাবেক আমলা হিসাবে সরকারের? এটাও আমি আবার বলছি, খেয়াল করতে হবে, এটা একটি কিন্তু নতুন বাংলাদেশের সরকার, নতুন সরকার। এটা কিন্তু ওই ধারাবাহিকভাবে আগে যেভাবে চলেছে সেইভাবে সেই সরকার না। এটা একটি গণ অভ্যুত্থানের দ্বারা সৃষ্ট একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার চালানোর পরে নির্বাচন উত্তর এটি একটি হচ্ছে। এটা কিন্তু একটি নতুন পথযাত্রা। সুতরাং এই ক্যাবিনেটে কারা থাকবেন, নিশ্চয়ই যে দল সরকার গঠন করছে তারা তাদের অভিজ্ঞ, দক্ষ এবং একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় থাকবে যে সবাই যেহেতু নির্বাচিত হয়ে এসেছেন, নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাবিনেটে প্রাধান্য পাবেন, এমনকি সব কিছুতে থাকবেন, এটাই প্রত্যাশা। দক্ষতার বিষয় আছে। আর একটা হচ্ছে, যে পরিস্থিতিতে এই নতুন সরকারটি গঠিত হতে যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত মানে খুব কুসুমাস্তীর্ণ ছিল না। নানান ধরনের একটা মানে রক্তক্ষয়ী বিশেষ আত্মত্যাগের মাধ্যমে সৃষ্ট একটি পরিস্থিতিতে একটি নতুন প্রতিজ্ঞা, প্রত্যাশা নিয়ে তৈরি হচ্ছে যে ক্যাবিনেট, যে সরকার, সেখানেও নিশ্চয়ই ভূ রাজনীতি এবং আরো অন্যান্য বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখেই এটা গঠিত হবে এবং এটা সেভাবে হবে। যেহেতু এই দলের আগের অভিজ্ঞতা আছে,
তাদের মানে বাস্কেটে আমি মনে করি অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন। আবার একই সাথে এটি কিন্তু একটি নতুন প্রজন্মের মানে নতুন নিউ লিডারশিপের আমরা যেটা দেখলাম ভোটের উপস্থিতির হার বা এগুলো দিয়ে সেখানেও নতুন নবীন প্রবীণের কিন্তু একটা সমাহার হবে এখানে। কেননা সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আমি আরেকটু পরে হয়তো বলবো। সেই অর্থনৈতিক চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করে জনগণকে একটি সুস্থ, সুন্দর প্রত্যাশা মতন একটা পরিবেশ করে দেওয়াটা কিন্তু খুব কঠিন, খুব সহজ না। জি, এটা বেশ চ্যালেঞ্জিং। ডক্টর মজিদ, সেই আমরা চ্যালেঞ্জ নিয়ে আলাদা করে কথা বলবো। আপনাকে একটু থামাচ্ছি বিনীতভাবে। আমি একটু ডক্টর পাভেল আপনার কাছে আসতে চাই যে এই শপথের যে আনুষ্ঠানিকতা সেটি নিয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর একটা দীর্ঘমেয়াদী বৈঠক হয়েছে, জুলাই সনদ সই হয়েছে এবং এখন প্রফেসর আলী রিয়াজ যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বটেও তিনি গতকালকে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে, একটি পার্লামেন্ট মেম্বার হিসেবে, আরেকটি হচ্ছে গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ যে নামেই হোক না কেন সেটির সদস্য হিসাবে। সেই ঘটনাটা আসলে কি বিএনপি থেকে নবনির্বাচিত এমপি যারা এবং এটিকে জামাত ইসলাম এবং এনসিপি সাপোর্টও করছে, আপনাদের অবস্থানটা আসলে বুঝতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় কি যে একটা সংসদ নির্বাচিত হয়ে গেছে, এটা বাস্তবতা, এবং সেখানে ঠিক নতুন নতুন কথাগুলো আনবার ব্যাপারটা কিন্তু একটা বলতে পারি যে জনপ্রত্যাশার সাথে এটা যেন কেমন জানি একটা অসঙ্গতিপূর্ণ একটা বিষয়। আমরা একটা অংশ নিয়ে খুব একটা বেশি আপত্তি করবার বা নেই, সেটা হচ্ছে সংসদ যে জায়গাতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সেটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা যৌক্তিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ এই সংসদের এই দক্ষিণ প্লাজা বা সংসদ এটি বাংলাদেশের মানুষের অনেক বড় একটা প্রত্যাশার জায়গা হিসেবে ছিল, এবং গত গণ আন্দোলনেও যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে বা সেই সময়কালেও দেখেছি যে এই সংসদ ঘিরে অনেকগুলো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এখানে পরবর্তী পর্যায়েও দেখেছি আমরা যে বড় বড় কিছু কিছু ইভেন্ট এই সাথে জড়িত হয়েছে, যেমন ওসমান হাদির জানাজা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল একটা জানাজা হয়েছে। এবং বাংলাদেশের এই সংসদটাই তো বলতে গেলে মানুষের প্রত্যাশার জায়গা থেকে একটা নতুন ধরনের একটা সংসদ তৈরি করা, যে সংসদকে আমরা সবসময় বলি যে সংসদকে কার্যকরী করার একটা কথা বলি আমরা। কার্যকরী সত্যিকার অর্থে বাংলাদেশের সংসদ কখনো হয়েছিল কিনা সেটা একটা বড় তর্কের জায়গা। কারণ সংসদের কাজ যদি আইন প্রণয়ন হয়, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেটার বাইরের দিকে সংসদ সত্যিকার অর্থে সেই জায়গার থেকে বিচ্যুত হয়ে ব্যক্তিগত আক্রমণ বা এখানে একটা কৌতুক পরিবেশনার জায়গা, বিনোদনের একটা বলবো যে বিকৃত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেষ্টাটা ছিল, সেটাকে একটা অন্য জায়গায় অন্য মাত্রায় এনে যদি সেটা সেখানে হয় এবং সেটারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ সদস্য শপথটাও যদি সেই দক্ষিণ প্লাজাতে হয়, সেটাকে আমরা মনে করি যে আকাঙ্ক্ষা জনগণ এটা পছন্দই করবে। এটাতে একটা ঘরের ভিতরে আবদ্ধ করার চাইতে উন্মুক্ত করে দেওয়া, যেখানে সবাই মনে করতে পারে যে এরা অংশীদারিত্বের অনুভূতি সেখানে তৈরি হয়, যে মানুষ তো সংসদ সদস্যদেরকে ভোট দিয়েছেন সেটা সেখানে সেই অংশটুকু, অর্থাৎ সংসদকে কার্যকরী করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটা খুবই যৌক্তিক। আমরা হয়তো সবাই তাই মনে করব। আর এর সাথেও যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ যিনি দলনেতা হতে যাচ্ছেন সংসদীয় দলের, এবং সেই বিবেচনাতেই উনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, সেটা সেই ব্যাপারটা যখন অবসম্ভাবী, তার ঠিক বলতে গেলে 24-36 ঘন্টা আগে তিনি বিরোধী দলের যারা আলাদা করে কথা বলতে চাই ডক্টর পাভেল, আপনার এমপিরা কি দুইবার করে শপথ নেবেন? এই ব্যাপারটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমার মনে হয় যে এটা নিয়ে ঐক্যমত্য কমিশন অহেতুক অনেক বেশি জলঘোলা করেছেন। এই জায়গায় আলী রিয়াজ সাহেব এখানে এই মঞ্চে বা এই বিতর্কে ওনার আবির্ভাবের যুক্তিটা তো আমার কাছে খুব পরিষ্কার না। কারণ সংসদের যিনি শপথ পড়াবেন সেটি আইনগতভাবে যেটি ব্যাখ্যা দেওয়া আছে, যদি পাওয়া যায় যে পূর্ববর্তী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার তার অবর্তমানে, অথবা সেটা না থাকলে যে প্রধান নির্বাচন কমিশনারকে সেই দায়িত্বটা দেওয়া, সেটা মোটামুটি বলতে পারি যে আমরা সাংবিধানিক জায়গা থেকে সেটা আছে। তো এই ব্যাপারে কথাবার্তাগুলো সেখান থেকে আসলে ভালো হতো। উনি কোন ক্যাপাসিটিতে কথা বলছেন সেটি বোধহয় প্রথম পরিষ্কার করা দরকার, তারপরে এটি যৌক্তিক কি অযৌক্তিক সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা পরে হতে পারে। আমাদের সঙ্গে একজন আইনজীবী আছেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গতকালকে এই অনুষ্ঠানে ব্যারিস্টার নজিবুর রহমান, উনি জামাত ইসলামীর পাবনা থেকে নির্বাচিত সংসদ সদস্যও বটে, তিনি স্পষ্ট করে বলেছেন যে দুটো শপথই আসলে নিতে হবে, এটি বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা আছে জুলাই সনদের আলোকে।
যেহেতু জুলাই সনদে এর বিষয়ে ঐক্যমত হয়েছে, সই করেছে। আইনের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি সেটির সঙ্গে একমত কিনা? দেখুন, এইটা আপাত দৃষ্টিতে বলতে গেলে আসলে দুটো শপথ নেওয়ার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে, কিন্তু সেখানে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। এটা কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জাস্ট মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। খুব বেআইনিভাবেই কিছু কাজ হয়েছে, দ্বিতীয় আরেকটি শপথের বিষয়ে যুক্ত করা হয়েছে, যেটা আসলে কোনো এখতিয়ারই নেই। আমাকে যদি একটু সময় দেন, আমি ছোট্ট করে দুটো জায়গাকে একটু পরিষ্কার করতে চাই। আপনি দেখবেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা পিরিয়ডে ওনারা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে কিন্তু অনেকগুলো আইন প্রণয়ন করেছেন এবং সবটাই অধ্যাদেশ হিসেবে হয়েছে। কিন্তু জুলাই সনদ সই হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলে একটি আদেশ পরে দিলেন, যেটা পরে দেয়া হয়েছে, যেটা রাষ্ট্রপতির একমাত্র আদেশ, যেটা 13ই নভেম্বর 2025-এ উনি আদেশ দিলেন। এখন এই যে আদেশটা দিলেন, এই আদেশ দেওয়ার আসলে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার আছে কিনা? সংবিধানের 93 অনুচ্ছেদে 3টি স্পেসিফিক শর্ত আছে আপনি যখন অধ্যাদেশ পাশ করবেন। সেই 3টি শর্ত আমি যদি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, তার প্রথম একটাই হচ্ছে যে এটা বিদ্যমান সংবিধানের এমন কোনো বিষয় বলছে যে তবে শর্ত থাকে যে, অর্থাৎ সংসদ নেই, এমন কোনো বিশেষ মুহূর্ত পরিবেশ তৈরি হয়েছে যেখানে এরকম মানে অধ্যাদেশ বিদ্যমান পরিস্থিতিতে তাকে অধ্যাদেশ পাশ করতে হচ্ছে। কিন্তু তিনি 3টে জিনিসের কারণে করবেন না। কি জিনিস? কন্ডিশনটা কি? যাহা এই সংবিধানের অধীন সংসদে আইনের দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এরকম কোনো অধ্যাদেশ পাশ করতে পারবেন না। যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, বিদ্যমান সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, সেরকমের কোনো অধ্যাদেশই ওনার দেওয়ার এখতিয়ার নাই। তো উনি আদেশ দেবেন কোত্থেকে? আর এই 93 অনুচ্ছেদের মধ্যে তো আদেশ দেওয়ার মতো কোনো এখতিয়ার ওনাকে রাখা হয় নাই, যেটা সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলবে। যে আদেশটার কথা বলছি, সেই আদেশটা আমার হাতে আছে। সেই আদেশটাতেই সর্বশেষে তফসিল 1 বলে আরেকটা শপথ যুক্ত করেছেন। কনস্টিটিউশনকে আপনি আলাদা আরেকটা অর্ডার দিয়ে কি সাবস্টিটিউট করতে পারবেন? এখন শপথের প্রশ্ন, শপথ তো একটা এখন সবচাইতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সংবিধানের 148 অনুচ্ছেদ হচ্ছে আপনার শপথের বিষয়ে বলা আছে। শপথকে পড়াবেন, শপথ হচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্টের যিনি স্পিকার থাকবেন উনিই পড়াবেন, উনি না থাকলে ডেপুটি স্পিকার। আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার এখন জেলে আছেন বিভিন্ন মামলায়। তাহলে বিপদকালীন ব্যবস্থাগুলো কি বলা আছে? সেটা হচ্ছে গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি হয়, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। তাহলে শুক্রবারের রাত্রে হচ্ছে আপনার গ্যাজেট হয়েছে, শনি, রবি, সোম, মঙ্গলবারে শপথ হতে যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিন্তু শপথ পড়াবেন না। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনারই এখন নিয়ম, যদি আমি এই বিদ্যমান সংবিধানকে অনুসরণ করি, তাহলে প্রধান নির্বাচন কমিশনারই আগামী মঙ্গলবার হচ্ছে শপথ পড়ানোর কথা। এবার এই যে শপথের কথা বলছি, এই 148 অনুচ্ছেদেই বলছে যে তৃতীয় সংবিধানের 3য় তফসিলে যে শপথের নমুনাগুলো দেওয়া আছে সেই অনুযায়ী এই শপথ পাঠ করাবেন। এই সংবিধানের ভিতরে আপনি এই অর্ডারের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন করে শপথ ঢুকাবেন? এটা কোথায়, কোন আইনে পেলেন আপনারা? ব্যারিস্টার নজিব যেটা বলছে, ওনারা যে গণপরিষদ যেটা হবে বা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা নতুন সংবিধান লিখবেন, ফলে এই সংবিধান তো এক্সিস্টই করে না। এই জায়গা তো আপত্তির জায়গা আছে, ওইটাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি যে মেম্বার অফ পার্লামেন্ট থেকে শুরু করে যে এই শপথগুলো আছে, এই শপথের বাইরে যদি আপনাকে সাপ্লিমেন্ট করতে হয়, তাহলে তো আসলে এইখানে শপথের বিষয়টা থাকতে হবে, নাহলে এই সংবিধানের অধীনে তো আর শপথ নিচ্ছেন না। যখন আপনি 148-এর উপধারা 2-এর ক, উপ অনুচ্ছেদ 2-এর ক, এই অনুযায়ী যখন প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, তখন কিন্তু এই বিদ্যমান কনস্টিটিউশনেই। এবার আপনি দেখেন এই না, তাহলে কি দুইটা শপথ না অপরিহার্য না? আমি তো এই পার্টিকুলার এই আদেশটার কোনো লিগ্যালিটিই পাই না। এটা তো আইনসঙ্গতভাবে ওনার পাশ করারই কোনো এখতিয়ার ছিল না। এই অর্ডারটাই হচ্ছে ইললিগাল। মানে গণভোটের যে অর্ডারের কথা, গণভোটের এই যে দ্বিতীয় শপথের কথা যেটা আসছে, যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এই আদেশটাই তো অবৈধ আদেশ। এই আদেশটাই তো আইনগতসঙ্গতভাবে টিকবে না। ওনার তো এখতিয়ারে নেই সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলার। প্লাস আরেকটা যেটা করেছেন ওনারা নির্বাচিত একটি সংসদকে বাধ্য করছেন। আপনি এই একটা ধরেন, এখন একটা সংসদ আছে, তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী সংসদকে কি বাধ্য করা যায়?
কোনো সুযোগই নাই আপনি বাধ্য করার, কারণ তাতে তো পার্লামেন্টারি সোভারেনিটির পুরো আইডিয়াটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। ওটা তো আর সংসদের থাকে যে না। সার্বভৌমত্ব। সংসদের যে সার্বভৌমত্বের প্রশ্ন আছে সেটাই তো আপনি প্রশ্নবিদ্ধ করে তুলছেন যখন আপনি ডিকটেট করছেন যে আপনারা এটা করবেন ওটা করবেন। এবার আসেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আপনি মেম্বার অফ পার্লামেন্টের থেকে এবার হচ্ছে 180 দিনের জন্য একটি সংবিধান সংস্কার কাউন্সিল তৈরি করবেন। সেই কাউন্সিল 180 দিনের সবাইকে মধ্যে রাখতে হবে, 300 জনকে রাখতে হবে? 300 জন থাকবে না কতজন থাকবে এটা ওনাদের সিদ্ধান্তের বিষয়। আচ্ছা। ওনারা হচ্ছে একটা কাউন্সিল গঠন করার কথা বলছেন। কাউন্সিলটা গঠন হওয়ার পরে এবার এই কাউন্সিল সিদ্ধান্ত নিবে যে জুলাই সনদের এই যে কোনটা বাস্তবায়ন হবে না হবে, যেটা ওনাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ধরেন বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়ে রেখেছেন সেগুলো তো তাদের নোট অফ ডিসেন্ট তো সেটেল হলো না। ধরেন ওখানে গিয়ে সেটেল করে ওনারা বললো যে আমরা এগুলো সবই বাদ দিলাম। মেজরিটি যদি ওনারা সেখানে যদি ধরেন 300 জনই আসছেন, 300 জনই ওই কাউন্সিলের মেম্বার, 180 দিন ধরে ওনারা থাকবেন, তাহলে যদি আমি ধরে নিই যে 30টায় সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন আপনি এই সংবিধানের অধীনে একমত হয়ে নির্বাচিত হয়ে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সংবিধানের সব মৌলিক জিনিসগুলো সব পরিবর্তন করে ফেলবেন, কিভাবে সম্ভব? আপনি তো কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারার কোনো থিওরি আপনার নাই। আচ্ছা ব্যারিস্টার বড়ুয়া, ধরেন 91 সালেও তো একটি গণভোট হয়েছিল, তাই না? এবং যেই গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সিম্পল একটা কোয়েশ্চেন, জি সিম্পল একটা কোশ্চেন, তখন কি হয়েছিল সেই রেফারেন্সটাকে, সেই ব্যাপারটা কি দেখেন, তখন কি দুইটা শপথ নিয়েছিল আমাদের 91 দুইটা শপথের কোনো ব্যাপারও ছিল না। এবার দুইটা শপথের প্রশ্ন আসছে তো হচ্ছে আপনি জুলাই চার্টার আলাদাভাবে চার্টার হয়েছে সেজন্য, সেই কারণেই এই দ্বিতীয় শপথের প্রশ্ন আসছে। এটা ওই সময়টায় যেটা হয়েছে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখান থেকে আপনি ট্রানজিশনের মধ্যে আপনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে। ডিসিশনটা মেক করেছে কে? ডিসিশন মেক করেছে কিন্তু এদেশের মানুষ। এদেশের মানুষ ভোট দিয়ে বলেছে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চাই, কিন্তু এখন তো আপনার ওই কাউন্সিল আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে, সেজন্য হানা ভোট নিলেন আপনি। আমি তো এই কনস্টিটিউশনের সমস্ত যে চেঞ্জেসগুলো হবে সেখানে তো আমি কোনো ম্যান্ডেট দিই নেই। আমি তো হ্যাঁ যদি ম্যান্ডেট দিলাম, কিন্তু হচ্ছে ওই কাউন্সিল যারা বসবে সে কাউন্সিল 180 দিনে কনস্টিটিউশন পরিবর্তন করে ফেলতে পারবে, সেই জন্য এইটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বুঝেছে কিনা এটাও আমার সন্দেহ আছে। জি, আমি কি একটু ছোট্ট করে ডক্টর আব্দুল মজিদ আপনি একটু বলবেন, আপনি তো তখন সরকারে ছিলেন, আমি 91 সালের গণভোটের কথা বলছি, ফলে মেম্বার অব দ্য পার্লামেন্ট হিসেবে দুটো শপথ নিয়ে যে কথাটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং যেটিকে কিছু রাজনৈতিক দল সমর্থনও করছে, বিশেষ করে জামাত এবং এনসিপি, সেইটা সম্পর্কে আপনার প্রশাসনিক অভিজ্ঞতা আসলে কি বলে? না, আমি দুঃখিত, আমি ওই প্রশাসনিক ব্যাপারের সাথে তখন জড়িত ছিলাম না, বা প্লাস এখনো আমি মনে করি যে ওই ব্যারিস্টার মহোদয় যেটা বলছেন বা ওরা এটা আইনগত বিষয়গুলো ওনারাই বলতে পারবেন, এখানে অভিজ্ঞতার কোনো বিষয় নাই। 91 সালে আমি তখন ডেপুটি সেক্রেটারি বা তারও নিচে ছিলাম, সুতরাং এই বিষয়গুলোর সাথে আমার আনুষ্ঠানিক কোনো যোগাযোগ ছিল না। জি জি, আমরা আবার একটু ডক্টর পাভেল আপনার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাতের আমির এবং এনসিপি আহ্বায়কের বাসায় গিয়েছেন, দেখা করেছেন, এবং সেইখান থেকে জামাত ইসলামের আমির একটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি বলেছেন নির্বাচনের সহিংসতা যেটা হচ্ছে সেটা রোধের একটা আশ্বাস তাকে তারেক রহমান সাহেব দিয়েছেন। ফলে এইটা একদিকে হচ্ছে রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা যেরকম দিচ্ছে, একই সাথে সংখ্যায় কম হলেও যতটুকু সহিংসতা হয়েছে সেটা বন্ধ করার জন্য বিএনপির যে রাজনৈতিক সদিচ্ছা সেটারও বহিঃপ্রকাশ কিনা। এবং আপনি নিশ্চিতভাবেই ডক্টর পাভেল বলতে পারেন যে নির্বাচনে কেউ মারা যায়নি, কিন্তু নির্বাচনের পরে জামাত যে পরিসংখ্যান দিচ্ছে তাতে 4 জন মৃত্যুর খবর তারা নিশ্চিত করছে, ফলে সেটাও একেবারেই কাঙ্ক্ষিত ছিল কিনা। ধন্যবাদ। আমার মনে হয় যে এই জায়গাতে একটু পরিষ্কার করা দরকার। তার আগে আমি আগের প্রসঙ্গ নিয়ে জাস্ট একটা কমেন্ট করবো, সেটা হচ্ছে যে দেখুন, আমরা তো ঠিক অত বেশি সংবিধান বুঝি না, সাধারণ মানুষেরও তো বুঝবার দরকার নেই। গণভোট এর ভেতরে যে প্রশ্ন দিয়ে গণভোটটা করা হয়েছে সেটা ইচ্ছাকৃতভাবে জটিল করা হয়েছিল, এখানে সেটা একটা বিরাট বড় বিষয়। এখানে একটি প্রশ্নের উপরে উত্তর হলে জনগণের জন্য উত্তরটা দেওয়া সোজা হতো। আপনি একটা বিরাট বড় একটা জিনিসকে সামনে এনে তার ভিতরে 4টি অংশকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা হ্যাঁ বা না ভোটের মধ্যে গেছেন। সেটাতে এটুকু অংশ আমরা বুঝি যে গণভোটের মধ্যে দিয়ে জনগণ এই অধিকারটুকু দিয়েছে, যদি মোটা থেকে ধরে নিই, বুঝে দিক আর না বুঝে দিক, একটা গণভোটের তো বিজয় একটা হয়েছে, একটা কাউন্সিল গঠনের অধিকার দিয়েছে জনগণ, এইটুকু সত্যি। কিন্তু এর সাথে এটাও সত্যি যে কোনো সংসদই
আগের সংসদের কোনো হাত পা বেঁধে দিতে পারে না। এটা ঠিক সার্বভৌমত্বের প্রশ্নে একটা অবিচ্ছেদ্য বা একটা অপরিবর্তনীয় একটা কথা। এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হবে না। এটা যদি হাত পা বেঁধে যদি বাধ্য করা হয়, বা দুটো চারটে লোক বলে এটাকে ফেসবুকে বিরাট বড় পোস্ট দিয়ে বললাম যে না এটা না করলে জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা কথা হবে, এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং। আমার মনে হয় যে সেই প্রবণতার থেকে দূরে থাকাই বলা উচিত হবে। আমি দ্বিতীয় প্রসঙ্গের সাথে আসি, সেটি হচ্ছে যে সহিংসতার কথা যেটা বলছি আমরা, আপনারা দেখেছেন যে হাতিয়াতে একটা অভিযোগ গতকাল রাতের বেলায় এমনভাবে হলো, সেটা সত্য মিথ্যা যাচাই করার আগে এই দুই দল, যেটাকে বিরোধী দলের কথা বলছে জামাত এবং এনসিপি, তাদের শীর্ষ নেতৃত্ব একেবারে রীতিমতো ধুয়ে ফেলে দিল। অথচ আপনারা দেখবেন যে যেই সময়টাতে অভিযোগ করা হচ্ছে ওই ব্যক্তিকে ওই অপকর্মের সাথে জড়িত, সেই সময়টা দেখানো হচ্ছে রাত্রি 11টা, আর রাত্রি 10:45 সময় ওই ব্যক্তিটি, যেটা নোয়াখালী হাসপাতাল, সদর হাসপাতাল, মাইজদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছেন। তাহলে আমাদের দায়িত্ব সচেতনতা কি প্রথম দিন থেকে নষ্ট হয়ে গেল? যে আমরা ছুটলাম কিসের পেছনে? কোথা থেকে একটা গুজব আসলো, সেই গুজবকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা দেশে বিদেশে সবাই মিলে উঠে পড়ে লাগলাম। এখন আপনি বলতে পারেন যে সেটার ব্যাপারে রেসপন্সটা কি? ওনারা যদি সে জায়গায় দায়িত্বশীল হতেন, যদি বলতেন যে আচ্ছা বিষয়টা খতিয়ে দেখা হোক, আমরা দেখি সত্যতা আছে কিনা, না হলেও একটা জিনিসকে করলেন কি, প্রথমেই একটা মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন যে একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো, এবং তাতে অনেকে সাজুজ্য খুঁজে পেলেন যে এই ঘটনা এর আগে যারা আওয়ামী লীগ ঘটেছিল, বিএনপির একই ঘটনা ঘটলো। এটি খুব একটা খুব সুবিচার হয়েছে বলে মনে হয় না। আমি ধরে নিতে পারি হয়তো পরাজিতের একটা বলতে পারি যে একটা বলো ক্ষোভ থেকে, আক্ষেপ থেকে তারা হয়তো এই কাজটা করেছেন। তার বিপরীতে দেখবেন যে জনাব তারেক রহমানের শালীনতা বোধ বা তার এটিকে নিয়ে তার যে মন্তব্য, তার অবস্থান, সেটা কিন্তু খুব সুস্পষ্ট। তিনি তাদের বাড়িতে গেছেন, দেখা করতে গেছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং আপনি তো নিজেই বললেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা কি সত্যিকার অর্থে হয়েছে? যেটার কথা একটা বললাম, সেটা কিন্তু একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। আর উনি তারপরে বলেছেন যে না, আমি এই ব্যাপারে কঠোর অবস্থান নেই, কারণ উনি তো আইন শৃঙ্খলার ব্যাপারে তার প্রথম দিনই বলেছেন, নির্বাচন পরবর্তী বলে কোনো কথা না। সামগ্রিকভাবে দেশের মানুষকে তো উনি আশ্বস্ত করেছেন, নির্বাচনী পূর্ববর্তী তার প্রতিশ্রুতি দিয়েছে তিনি একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চান, সুশাসন প্রতিষ্ঠিত করতে চান, জবাবদিহিতা আনতে চান, এবং দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান নিতে চান। আমার মনে হয় যে তার এই সদিচ্ছাগুলোকে আমরা একটু নিই যেন। উনি তাকে যাওয়ার পরপরই বিষয়টিকে আমরা ফেসবুকে এমন একটা পোস্ট দিলাম যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এটা যেন না আর ভবিষ্যতে আর সংগঠিত হবে না, অর্থাৎ আগে হয়ে গেছে, এই দায়টাকে ওনার উপর চাপিয়ে দিলাম। আমরা একটু কথা বলার সময় বা ফেসবুকে পোস্ট দেওয়ার সময় যেন আমাদের এই বোধটুকু থাকে, যে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বলি যে আমরা তার সাথে কথা বলে আশ্বস্ত হয়েছি যে আর কোনো নির্বাচনী সহিংসতা বাংলাদেশে ঘটতে যাচ্ছে না। আমরা তার এই সদিচ্ছাকে সাধুবাদ জানাই, আমরাও তাকে সর্বত সহযোগিতা করব। কি বললেন এর চেয়ে কিভাবে বললেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। জি ডাক্তার পাভেল, আমরা একটা বিরতি তিনি ব্যারিস্টার বড়ুয়া, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সাহেব আজকে স্পষ্ট করেছেন তার সরকারের অগ্রাধিকার 3টি। 1 নম্বর হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, আপনি আইনের মানুষ। দ্বিতীয় হচ্ছে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ডক্টর মজিদ আছেন আমাদের সঙ্গে, এবং দেশকে ঐক্যবদ্ধ করা, যেটার বার্তা তিনি দিচ্ছেন। এখন এই খুব সহজ কিনা এই পথ চলাটা হবে, এবং সেটার জন্য আমরা বড় বড় মন্ত্রিসভা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে 90 পরবর্তী বাংলাদেশে মন্ত্রিসভা গঠনের সময় কক্সবাজার থেকে একজনকে নিতে হবে, উত্তরাঞ্চলের কেউ বাদ পড়লো কিনা, বরিশালের কেউ বাদ পড়লো কিনা, এইসব বিবেচনায় বেশিরভাগ সময় আমরা মন্ত্রিসভা করি। নতুন মন্ত্রিসভার কাছে যে মন্ত্রিসভা আইনের শাসন নিশ্চিত করতে পারবে, আপনার প্রত্যাশা কি? আমরা নতুন সরকারের মন্ত্রিসভা কেমন হতে পারে এবং নতুন সরকারের চ্যালেঞ্জ কি, সেটি নিয়েও কথা বলতে চাই। আমাদের সঙ্গে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তারেক রহমানকে কোট করে আমি বলছিলাম ওনার 3টে অগ্রাধিকার, একটি হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশকে ঐক্যবদ্ধ করা। ফলে দেশ তো মনে হচ্ছে ঐক্যবদ্ধ খানিকটা হয়েছে, আর্থিক খাতে শৃঙ্খলাও হয়তো খানিকটা ফিরেছে, টাকা পাচার বন্ধ হয়েছে, অর্থনীতি হয়তো একটু স্টেবল, সেটা ডক্টর মজিদ ভালো বলবেন। আইনের শাসন নিশ্চিত করা এত বড় চ্যালেঞ্জ কেন হলো? কারণ গত 18 মাস তো আইনের শাসন নিশ্চিত করার জন্য একটি সরকার কাজ করেছে আন্তরিকভাবেই। দেখুন, এই পার্টিকুলার একটা সেকশনেই হচ্ছে সবচাইতে বেশি ফেল করেছে গত এই যে ইন্টারিম গভর্নমেন্ট। আইনের শাসনের প্রশ্ন যখন আসবে, আপনার ডিউ প্রসেসটা ফলো করার ব্যাপার আছে। এই ডিউ প্রসেস কথাটা আমরা আইনের যারা শিক্ষার্থীরা আছি, এই শব্দটা যখন উচ্চারণ করি, তখন আমরা কিন্তু এই দুটো শব্দের মাধ্যমে 1000 পৃষ্ঠার লেখা আমাদের চোখের সামনে ভাসতে থাকে, যে এটা মানেটা কী বোঝায়। অর্থাৎ আপনি ব্যাখ্যা করতে গেলে ওইরকমই হাজার হাজার শব্দ ব্যবহার করতে পারবেন এই ডিউ প্রসেসটাকে। ডিউ প্রসেসটা আপনার স্টাবলিশ করতে গেলে প্রাথমিকভাবে যে সমস্ত স্টেপগুলো ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারত, যেটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য পথটা সহজ হতো, সেটা এখন কিন্তু সহজ না। আপনাকে সেক্টরগুলো চিন্তা করতে হবে, যে একটা হচ্ছে ল এর ব্যাপার, ল থাকা না থাকা।
ইন্টারিম গভর্নমেন্ট যেটা সবচাইতে বিনা বাধায় খুব ভালোভাবে করতে পেরেছে সেটা হচ্ছে গাদায় হচ্ছে আপনার এক এক বছরে 60-70টা করে আইন পাশ করেছে। কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন, আলোচনাবিহীন, নিজেদের পছন্দ মতো অনলাইন অফলাইনে লোকজন যুক্ত করে যা ইচ্ছে মনে করেন আপনি অর্ডিন্যান্সগুলো পাশ করে ফেললেন। এর চাইতে সহজ কাজ আসলে আর ছিল না। কিন্তু ইস্যুটা তো অন্য জায়গায়। আপনি একটা স্কুল খুললেন, স্কুল খোলার পরে স্কুলে ক্লাস নিচ্ছে সেটা আসলে দেখার বিষয় না। স্টুডেন্টরা এডুকেট হচ্ছে কিনা ওই জায়গা থেকে, ওইটা রেজাল্ট বেস, অর্থাৎ এই Output জায়গাটা কি? আউটপুটটা কি। আউটপুট যখন আপনি খেয়াল করবেন তখন যদি কোনো ব্যক্তির প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকে যে আউটপুটটা কীরকম হয়, ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স নাই, সেই লোককে যখন আপনি থিওরিটিক্যালি অনেক কিছু বানাতে দেবেন সে খুব সুন্দর, পড়তে ভালো লাগে টাইপের অনেক কিছুই বানাবে। তো আমাদের এই আইনগুলো এমন এমন আইনগুলো এসছে গত এই 1.5 বছর 18 মাসের মধ্যে, অসংখ্য আইন দেখবেন যে রিডান্ডেন্ট। তার মধ্যে সবগুলো এই যে আসলে কোনো কাজের হবে না তাও আমি বলছি না। বেশ কিছু আইন ব্যতিক্রমধর্মী, বেশ কিছু আইনও এসছে যেগুলোকে আসলে ইতিপূর্বে কেউ ভাবেনি বা খুব প্রয়োজন ছিল, আমাদের অনেকেরই দাবি ছিল। আবার এমন এমন আইন এসছে যেগুলো বিদ্যমান আইনি কাঠামোটাকে আরও বিপজ্জনক করে তুলবে, জটিল করে তুলবে তার ব্যবহারিক জায়গা থেকে। এই আইনগুলো স্ক্রুটিনি করা, যতগুলো আইন হয়েছে, বা বিদ্যমান যে আইনি কাঠামোর মধ্যে দুর্বলতা আছে সেটাকে নিয়ে আবার এই Rethink করা। নির্বাচিত সরকারকে আবার রিভিউ করা, সেইটার জায়গাটা যেরকম অনেক বেশি ভাস্ট একটা এরিয়াতে কাজ করতে হবে এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আলাদা করে বা মধ্যমেয়াদী 3টে স্তরের পরিকল্পনা করার ব্যাপার থাকবে, তেমনি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে সম্পর্কিত একটা বিষয়। সরাসরি সে স্বরাষ্ট্র, তাহলে সেখানে যেই ব্যাপারটা গন্ডগোলটা পাকিয়ে বসে আছি যে আপনার 18 মাসের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে জিজ্ঞেস করলেই তো স্বরাষ্ট্র উপদেষ্টা পেঁয়াজের দাম নিয়ে কথা বলেছেন, কখনো কৃষি নিয়ে কথা বলেছেন। ওনার জন্য আমার আসলে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টায় তো আবার নির্বাচনটা নিরাপদ করেছেন দাদা। এক্স্যাক্টলি সেটাও আসলে খুবই কোয়াইট কনফিউজিং। তার মানে হচ্ছে যিনি বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্রিটিক্যাল প্রশ্ন করলে এড়িয়ে গিয়ে পেঁয়াজ নিয়ে কথা বলেছেন, তিনি আবার নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন, যেখানে আসলে সেই অর্থে কোনো রকমের সহিংসতা হয়নি বলা চলে সারা দেশ, যেটা গত 54 বছরে আমাদের ইতিহাসে নাই। এটা ইতিহাসে নাই। এটা আমরা একটা অন্যরকম নজির সৃষ্টি করলাম। তাহলে এগুলোকে মেজার করবেন কীভাবে? তার মানে কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা 18 মাস ধরে ইন্টারিম গভর্নমেন্ট চাই নাই আসলে ভালো হোক, ভালো থাকুক। এই যদি ইন্টেনশনটা হয়, এটাকে আমরা আইনের ভাষায় বলি হচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন। খুবই অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো কেউ না কেউ করেছে, যেটা প্রথম আলো এবং ডেইলি স্টার পড়া দেওয়ার ক্ষেত্রে বারবার করে নুরুল কবির বলছিলেন, সাংবাদিক নুরুল কবির, তিনি বলছিলেন যে যত মন্ত্রী প্রথম আলো পড়া যাওয়ার পরে হচ্ছে আপনার আগুন দেওয়ার পরে যখন ডেইলি স্টারে আগুন দেওয়ার প্রশ্ন আসছে, তখন এমন কোনো মন্ত্রী নেই, এমন কোনো উপদেষ্টা নেই যাদেরকে আসলে ফোন করে সহায়তা চাননি, কেউ করতে রাজি হননি। অর্থাৎ ওই যে ইন্ডিকেশনটা যে কেউ না কেউ হয়তো চেয়েছেন যে এখানে আগুনটা লাগুক, সারা এটা প্রেস বাংলাদেশেই সেক্রেটারি নিজেও চেষ্টা করেছেন। এখন এই সারা বাংলাদেশেই যদি আপনি আবার এই কনটেক্সটটাকে প্রথম আলো ডেইলি স্টার বাদ দিয়ে যদি পুরো দেশে নিয়ে যান, আপনি হচ্ছে বিভিন্ন স্থাপনা ভাঙলেন, 32 নম্বর গুড়িয়ে দিলেন, তারপরে হচ্ছে 100-র উপরে আপনি মাজার ভাঙলেন, লাশ তুলে তারপরে সেটাকে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, জীবন্ত মানুষকে আপনি মেরে দড়িতে লটকিয়ে হচ্ছে সেখানে পড়া দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, যেগুলো অনেক ক্ষেত্রে এইরকম ঘটনাগুলোও কিন্তু আনপ্রেসিডেন্টেড, যেগুলো এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে ঘটেছে। ইতিপূর্বে কিন্তু সহিংসতা হয়েছে, অনেক রকমের সহিংসতা, এই ধরনের সহিংসতা হয়নি সেরকম নজিরও আছে। এইসবের পেছনে পুলিশ কিন্তু থেকেছে নিষ্ক্রিয় অনেক ক্ষেত্রেই। পুলিশের যেমন ধরেন প্রথম আলোর ক্ষেত্রে অনেক পরে হলেও আমরা একটা কমেন্ট পেয়েছি যে পুলিশ কমিশনারের যে ট্রাফিকের কারণেও যেতে পারেননি উনি। এইটা যদি অজুহাত হয়, বাংলাদেশের ট্রাফিকের অবস্থা আসলে খুবই খারাপ। ভবিষ্যতেও যদি ওনারা যেতে না পারেন তাহলে কিন্তু আমাদের কপালে অনেক খারাপ। ঠিক এই জায়গাটা আরেকটু যোগ করার ব্যাপার আছে, যদি আমাকে পরবর্তীতে একটু সুযোগ দেন। জি, আমি একটু অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা শুনতে চাই ডক্টর আব্দুল মজিদ। আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইজন পেশাদার মানুষ, একজন অর্থ উপদেষ্টা ছিলেন এবং একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হলেন, এবং অর্থনৈতিক চ্যালেঞ্জটা কেন এখনো এত বড় চ্যালেঞ্জ আগামী সরকারের জন্য? না, দেখুন, অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটা আমরা দেখছি বা আগামী সরকারের জন্য সামনে বুঝছি, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা খুব পরিকল্পিতভাবেই মানে মৌল বিষয়গুলোকে আপনার সৃষ্টি হয়ে গেছে। যেমন ব্যাংকগুলোরে একদম ভুট করে দেওয়া হয়েছে, মানে লুট করে দেওয়া হয়েছে। ব্যাংকে হচ্ছে আস্থার ব্যাপার,
ব্যাংক হচ্ছে মেরুদণ্ড ইকোনমির, এবং পুঁজিবাজার, এগুলোকে এমনভাবে শেষ হয়ে গেছে, শেষ তো হয়েই গেছে। এখন সেইটাকে সোজা করার ব্যাপারটা, যে জিনিসটা একদিন সহজ নয়। কারণ যারা টাকা পাচার করে নিয়ে গেছেন, লুট করে নিয়ে গেছেন, তাদের কাছ থেকে সেটা ফেরত পাওয়ার ব্যাপারটা খুব সহজসাধ্য নয়। তারা নিজেরাও, একজন তো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কেসও করে দিয়েছেন উল্টা। চোর টাকা চুরি করে নিয়েও গেল, আবার ওদিকে পরে থানায় যেয়ে আবার একটা কেসও করে দিল, যদি দেয় বা যে পরিস্থিতি হয়। সেই ক্ষেত্রে এই জিনিসকে সহজ করা, মানে স্বাভাবিক করা খুব কঠিন। তবে আমি মনে করি যে চ্যালেঞ্জ যাই থাকুক, যা হোক, যেটা করতে হবে বা করার প্রয়োজন হবে, সেটা হচ্ছে নিজস্ব সম্পদ আহরণ, অর্থাৎ নিজস্ব রেভিনিউ আহরণ না করে বা না করতে পারলে, ওদিকে ব্যয়ের খাত, আমি যদিও মেগা প্রকল্প থামিয়ে দিয়েছি বা ওগুলো থেমে আছে, এটা ঠিক আছে, কিন্তু আয় ছাড়াও অনুন্নয়ন খাতে এমন বেশি কিছু খরচ করার কথা বলা হচ্ছে, ভাবা হচ্ছে, সেটা তো ঠিক সামাল দেওয়া যাবে না। এবং এর সাথে কয়েকটা জিনিস জড়িত, যেমন আপনি এমন খাতে কিছু খরচ বাড়াইলেন বা বাড়িয়ে দিলেন, যেটা যেয়ে সরাসরি আপনার দ্রব্যমূল্যের উপরে, মানুষের জীবনযাত্রার উপরে যেয়ে একটা বৈষম্যের পরিবেশ সৃষ্টি করবে। এখন বৈষম্যের পরিবেশ সৃষ্টি করার বিষয় বলে আবার ওদিকে আপনি মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ নেবেন, এই দুটোর কথার কিন্তু এটা কন্ট্রাডিকশন হয়ে যাবে বা যাচ্ছে। সুতরাং আমি মনে করি ওই যেটা করতে হবে, যে আয় বুঝে ব্যয় করতে হবে, আয় বাড়াতে হবে। আয় বাড়ানোর জন্য যা যা করা দরকার, যে সংস্কার, সেই সংস্কার দুইটা রিপোর্ট সরকারের কাছে আছে, দেওয়া হয়েছে আর কি। তো সেইগুলো নিয়ে যাতে দেশে একটা করদাতা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয়, এবং যথাযথভাবে হলে আভ্যন্তরীণ সম্পদ সংগৃহীত হলে তখন এই ব্যয়, ভরণ পোষণের ব্যয়ও মেটানো সম্ভব হবে। এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা কমে আসবে, সেটা হচ্ছে যে আমাদের যে আগে যেটা বললাম, ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে। আরেকটা হচ্ছে যে বিগত 10-15 বছরে এত বেশি ফরেন লোন নেওয়া হয়েছে বা এত বেশি লোন নেওয়া হয়েছে, যা পূর্ববর্তী 45 বছরও নেওয়া হয়নি। এখন সেই সব লোনের মানে কিস্তি শোধ করার সময় চলে এসছে, এবং সেটা শোধ না করে কোনো উপায় নাই, এবং সেটা করতে গেলে পর আমার বাজেটের প্রায় 50%, এই যে প্রশাসনিক ব্যয় এবং এই সুদ এবং আসল কিস্তির শোধ ব্যয় দিয়েই আমার যে বাজেট সামনে, সেই বাজেটে প্রায় 50% আমার চলে যাবে। কিন্তু কিন্তু ডক্টর মজিদ, ধরেন একটা নির্বাচিত সরকারের পক্ষে এসে সরকারের আয় বাড়ানো মানে, যদি ট্যাক্স বাড়ায়, যদি গ্যাস বিদ্যুৎ পানির দাম বাড়ায়, তাহলে সেটা তো তার যে ভোট ব্যাংক এবং বিরোধী দলের রাজনীতি, সেই ক্ষেত্রেও একটা নতুন অস্ত্রতা তৈরি হতে পারে কিনা? না, এখানে গ্যাস বিদ্যুৎ এগুলো যে আইএমএফ এর কাছে ক্ষত দিয়ে, আমি ক্ষত শব্দটা বলছি, ব্যবহার করছি, নাকে ক্ষত দিয়ে 2023 সালে বা তার আগের সরকার নিয়েছেন এই জন্যেই যে এই অর্থনীতি তো ঠেকাতে পারবো না, তো ঠিক আছে, এইসব শর্ত মেনে নিয়ে তারপরে আমি এটা নেই। এটা উচিত ছিল, এসে যেটা করা উচিত ছিল বা করা উচিত হবে এখনো, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা কিভাবে উঠে এসছে তার পরিস্থিতি থেকে, কিভাবে দে হ্যাভ ডিল ইট উইথ দ্য আইএমএফ। হ্যাঁ, যে তোমার ওই শর্ত মানতে যেই তো আমার অর্থনীতি গর্তে পড়ে গিয়েছিল, আমি ওই শর্ত কন্টিনিউ করে আমি তোমার কাছ থেকে আর টাকা নিতাম, এবং তুমি পারলে বেশ কয়েক বছর, কয়েক মাস তারা ভালো করে তাদের সাথে নেগোশিয়েট করেছে, করে বলেছে আমাকে দিতে পারো বেল আউট করার, এবং যার ভিতরে আমার যে শর্ত আমি পালন করতে পারবো, আমার অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে না, আমি সেই শর্তগুলো মানবো, নইলে দাও, নাইলে না দিও, ইত্যাদি। এখানে কিন্তু সেইগুলো করা সময় সাপেক্ষ হয়ে গেছে, এবং সংস্কারের কথা বলে বা নানান ধরনের সংস্কারের কথা বলে আসলে কোনো সংস্কারের কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়নি। যেমন আপনি যেটা বলি যে শ্বেতপত্রে যে সমস্ত অনিয়মগুলো বা বিষয়গুলো উঠছে, সঙ্গে সঙ্গে তো সেগুলোর উপরে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটি নেয়নি। স্যার, আপনাকে একটু থামাই। ডক্টর পাভেল, এই যে এতগুলো চ্যালেঞ্জ নিয়ে একটা নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে, সেই চ্যালেঞ্জ সামাল দেওয়াটা আসলে আপনার একটা কৌশলপত্র নিশ্চিতভাবে আছে, আপনাদের কিছু পলিসি পেপারের কথা আমরা জানি, এবং সরকারটা যখন শুরু হবে যেদিন, ঠিক তার পরের দিন থেকে রমজান মানে স্বাভাবিক কার্যক্রম হয় না, রমজানে বেশ কিছু জিনিসপত্রের বাড়তি চাহিদা তৈরি হয়,
এক ধরনের সিন্ডিকেশন তৈরি হয়, অনেকগুলো মানুষের বাড়ি যাওয়ার জিনিস তৈরি হয়, এগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় রেখে আপনারা দায়িত্ব নিচ্ছেন। তো আমার মনে হয় যে আগের কথাগুলোর ধারাবাহিকতা এই কথায় আসতে হয় আর কি। প্রথমটা হচ্ছে যে আইনের শাসনের চ্যালেঞ্জ যেটি ছিল সেটি হলো, দেখুন যে এই সরকার, যারা অন্তর্বর্তী সরকারের কথা বলছি, তারা প্রথম দিন থেকে মাস্টার মাইন্ডের কথা বলেছেন, মব কালচারকে তারা প্যাট্রোনাইজ করেছেন, সোশ্যাল মিডিয়ার আগ্রাসনটাকে দেখেছেন চুপ করে নীরব দর্শকের মতন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারফরমেন্স আমরা দেখেছি, এবং অনেকে বলছেন যে নির্বাচনটা খুব সঠিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা। আমি এটাকে পুরোপুরিভাবে মানি না। আমার মনে হয় যে জনগণ সবচেয়ে বড় প্রোটেকশনে ছিল। আপনি এটা করতে আগের রাতে যখন নির্বাচন কেন্দ্রগুলোতে যখন যারা দুর্বৃত্তায়ন করবার জন্য যারা ঢুকছিল ভেতরের দিকে, তাদেরকে তো জনগণ প্রতিরোধ করেছে। এখানে কোথায় আপনি পুলিশ দেখেছেন, কোথায় আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার মানুষটা দেখেছেন? তাহলে নতুন সরকারের উপরে এই দায়িত্বটা ঘাড়ে চাপাচ্ছেন। আমরা তো দেড়টি বছর সময় পেয়েছিলাম, এই সময়টাতে কি আইনের শাসন প্রতিষ্ঠা করার মতো দৃশ্যমান কিছু কি করা যেত না? আপনারা তো মাস্টার মাইন্ড বলেছেন একজনকে বলেছেন উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এমনকি নির্বাচনটি হবে কি হবে না এই দোলাচলটা নির্বাচনে একদিন পর্যন্ত রেখে দিয়েছেন। এই অনিশ্চয়তাই দূর করতে পারেনি। তাই আইনের শাসনের চ্যালেঞ্জটাকে কত বড় করেছেন। অর্থনীতির কথায় যদি আমি আসি, সেটা হলো যে এই সরকারের মেয়াদ 18 মাস পর্যন্ত প্রলম্বিত করে লাভটা কী হয়েছে আমাকে এটা বলেন। প্রথম 3 মাসের মধ্যে নির্বাচন দিলে আর 18 মাস পরে নির্বাচন, তার মধ্যে যদি কোনো একটা তুলনামূলক হিসাব করতে বলা যায় যে ওনারা এই 18 মাস থাকার কারণে অর্থনীতির এই বিরাট বড় উপকারটা হয়েছে। আজকে আনুষ্ঠানিক বলছেন তারা 90% সরকার। আচ্ছা, সেটা জনগণ জানে। উনি তো 90 এখানে পারলে তো 150% বলেন। চুরির টাকার কিস্তি শোধ করতে হবে নতুন সরকারকে, যেটা ডক্টর মোদী যে কথাটা বলছিলেন যে আমার যে বৈদেশিক লোনের কথা, একই সাথে টাকা যেটা চুরি করে নিয়ে গেছে সেই চুরির টাকার কিস্তি শোধ করতে হবে। সেটি একটা বর্তমান সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তাহলে পুরোটাই কিন্তু নতুন সরকারের ঘাড়ে চাপছে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আপনি যেরকম বলছেন যে প্রস্তুতি বর্তমান যে সরকারটি আমরা আগামী দিনে আমরা দেখতে যাচ্ছি, তাদের সেটা আছে। তারা জানেন যে তারা শূন্য থেকে শুরু করতে হবে বা মাইনাস থেকে শুরু করতে হবে। শূন্য বলাটা ঠিক হবে। আমি ডক্টর পাভেল, আপনি বলছিলেন এবং আমি আপনার কাছে ওই জায়গা থেকে একটু যুক্ত করতে চাই, এরকম বাস্তবতায় নবীন প্রবীণের একটা সমন্বয়, তারপরে আপনাদের অনেকগুলো জোট সঙ্গী আছে, তাদেরকে নিয়ে কেমন একটা মন্ত্রিসভায় এত চ্যালেঞ্জ? আমাদের তো পারফর্মার দরকার। আমাদের আগের অভিজ্ঞতা হচ্ছে পেঁয়াজের দাম কমানোর জন্য, সয়াবিন দাম কমানোর জন্য রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীকে হস্তক্ষেপ করতে, সেরকম একটি মন্ত্রিসভা হবে নাকি আমরা পারফর্মার খুঁজব? আমরা মনে হয় যে আমার উত্তরটা বোধহয় আপনি বিগত কিছু সময় যদি দেখেন যে এবারের মন্ত্রিসভা গঠনের আগে জনাব তারেক রহমান কিন্তু যে নির্বাচনী ইশতেহারটা যেটা দিয়েছে, এটা কিন্তু গতানুগতিক কথা না। কথার সাথে বাস্তবায়ন প্রক্রিয়া, অর্থায়নের ব্যাপারটি, চ্যালেঞ্জ কোথায় আছে, দুর্নীতি সেখান থেকে কীভাবে রোধ করা যাবে এবং কতদিনে বাস্তবায়ন করবেন, পর্যায়ক্রমে করবেন কিনা। এর সাথে আরেকটা কথা বলি যে রমজানের কথা আপনি বলছিলেন যে নিত্যপণ্যের ব্যাপারে তার প্রভাব পড়বে কিনা। আমরা কিন্তু ইন অ্যান্টিসিপেশন, যে আমরা জানতাম যে সরকারে গেলে আমাদের এই চ্যালেঞ্জটা আসবে, আমরা কিন্তু আজ থেকে 3 মাস আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতনকে এটা জানিয়েছিলাম যে সয়াবিন তেল, খেজুর, বা চিনির, ছোলা, এগুলো সরবরাহের ব্যাপারে যেন বাজারে কোনো ঘাটতি না থাকে এবং সে ব্যাপারে আমাদের একটা মনিটরিং ছিল। আমরা সেটা নিশ্চিত করেছি যে সেটা পর্যাপ্ত পরিমাণে বাজারে আছে। সুতরাং এটা নিয়ে হঠাৎ করে কোনো একটা তথাকথিত সিন্ডিকেট যে কোনো একটা ঝামেলা করতে পারবে তা নয়। আর তারপরে যেটা আছে যে সবচেয়ে বড় যে জিনিসটা কি জানেন, কমিটমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সরকার প্রধান হিসেবে যিনি থাকছেন তিনি কিন্তু জানেন যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তার কাছে জনগণের প্রত্যাশার ব্যাপারটা কোনো ভালো করে জানেন উনি। ফলে জেনতেন করে সরকার চালালে যে উনি প্রশ্নবিদ্ধ হবেন, তারপর যে চাপটা রয়েছে নিজের পারফরমেন্সের ক্ষেত্রে সেটা উনি জানেন। সেই জন্য মন্ত্রিসভা তৈরি করার ক্ষেত্রেও উনি জানেন যে হয়তো তার সহযোগীরা থাকবে কিন্তু দিন শেষে জবাবদিহিতা তার কাছেই আসবে। তো সুতরাং তার কিন্তু এই তরুণ বা নবীন প্রবীণের সম্মিলনে এমন একটা মন্ত্রিসভায় উনি করবেন যারা সত্যিকার অর্থে পারফর্ম করবে। জি, আমি একটু ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই। সরকারের মন্ত্রিসভায় কারা থাকবেন সেটা নিশ্চিতভাবে সরকারি দল ঠিক করবে, কিন্তু বিশেষ করে অর্থনীতির যে প্রশাসন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সেটি চালানোর জন্য কেমন একজন অর্থমন্ত্রী আপনি প্রত্যাশা করেন? আমি নিশ্চিত আপনার সাইফুর রহমান সাহেবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, আপনি ডক্টর মোহিতকেও দেখেছেন, আপনি শাহ এস এম কিবরিয়ার সময়েও ছিলেন সরকারে। জি, আমার মনে হয় কিছুক্ষণ আগে পাভেল সাহেব যেমনটি বলছিলেন, একটা বিশেষ আত্মবিশ্বাস নিয়ে এবং ওই যে জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া, এই বিষয়টা কিন্তু বেশ অবহিত হয়ে এবং এর উপরে ডিটারমিন থেকে যদি সরকার গঠন করা হয় এবং করা হয় তাহলে নিশ্চয়ই এটা হবে। যেমন আমি একটু 1991 সালের কথাটি বলি। 1991 সালে কিন্তু পুরো 10 বছরের
কি বলে স্বৈরাচারের একবার অর্থনীতির একটা খুব বাজে একটা অবস্থাকে বাদ দিয়ে যখন 91 সালে সরকার গঠিত হলো, সেই সরকারেরও কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যে জনাব সাইফুর রহমান সাহেব, তিনি ওই প্রথম অর্থমন্ত্রী হয়েছিলেন, তার আগে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন অনেক আগে। কিন্তু তিনি এই যে ভ্যাটটা ইন্ট্রোডিউস করলেন, এবং ওই 91 থেকে 94 পর্যন্ত দেখেন আপনার এত বেশ কিছু পদক্ষেপ বা এত কিছু নেওয়া হলো, যার জন্য কিন্তু অর্থনীতি কিন্তু এই যে আমাদের গার্মেন্টস শিল্প এটা যে উঠে আসলো, আমাদের যে বিশেষ উদ্যোক্তারা উঠে আসলেন, আমাদের ইন্ডাস্ট্রি যে ট্রেডিং নির্ভরতা থেকে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিকে আসলো, এগুলো সব কিন্তু ওই সময় হয়েছে। একইভাবে আমি আবার স্মরণ করতে চাই 2005 সালে যখন এমএফএ উঠে যাবে, এবং এমএফএ উঠে গেলে আমাদের মনে হয়েছিল যে আমাদের কি বলে গার্মেন্ট শিল্প বা আমরা বোধহয় শেষ হয়ে যাব। কিন্তু ঠিকই তখনও কিন্তু ওই জনাব সাইফুর রহমান সাহেব, তার এই যে এগুলো ছিল দৃষ্টিভঙ্গি, আমি বলছি দৃষ্টিভঙ্গি স্বচ্ছ মানুষই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন বা থাকবেন হলে এটা নিশ্চয়ই এটার পথ পাওয়া যাবে। তখন তিনি ওই যে ব্যাক টু ব্যাক এলসি এবং আরো বেশ কয়েকটা পদক্ষেপ এনে আমরা কিন্তু এমএফ এর ওই সেই ভয় এবং এর থেকে কিন্তু আমরা কাটিয়ে গেলাম। সুতরাং আমি কিন্তু সবসময় আশাবাদী এই অর্থে যে হরকতে বরকত, পরিস্থিতি যখন হবে তখন সেটাকে সামাল দেওয়ার মতন এবং সবকিছু মনে হচ্ছে কথা থাকবে, জনগণকে জানিয়ে করা হবে, জনগণকে সাথে নিয়ে করা হবে। আমার কি সমস্যা আছে সেটা জনগণ জানবে, জেনে জনগণ নিশ্চয়ই সাপোর্ট দেবে, কারণ জনগণ লুকোচুরি বা জনগণকে বাদ দিয়ে কোনো কিছু না। ব্যারিস্টার বড়ুয়া, আপনার কাছে যেটা জানতে চাই, আপনি আইন অঙ্গনের মানুষ, আইন মন্ত্রণালয় দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি আইনের সঙ্গে অন্য সব মিনিস্ট্রিগুলো কানেক্টেড। আপনার নিশ্চিতভাবে মনে আছে 12 তারিখের নির্বাচন, তারপরেও এই সরকার জেনে চীনের সঙ্গে, জাপানের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক চুক্তি করেছে, এর ভিতরে নন ডিসক্লোজার এগ্রিমেন্টও রয়েছে। ফলে এই সব বিষয়গুলোর আইনি ভবিষ্যৎ এবং এর সঙ্গে আবার রাষ্ট্রের জিওপলিটিক্যাল ইন্টারেস্টও রয়েছে। এরকম বাস্তবতায় আপনি কেমন আইন মন্ত্রণালয় দেখতে চান? দেখুন, এই আইন মন্ত্রণালয়ের হাতে কিন্তু দায়িত্ব থাকবে দুটো ব্রোকেন গভর্নমেন্টের। একটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের ফেলে যাওয়া সমস্ত রেসিডিউ যত প্রবলেমগুলো আছে সেটা ঠিক করতে না পারা এবং নতুন করে প্রবলেম তৈরি করা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যতগুলো রেসিডিউ আছে সেগুলো তাদের ডিল করতে হবে। এই যে রেসিডিউর কথা বলছি, ধরেন আওয়ামী লীগের সময় কুইক রেন্টাল যে আইনটা করে হচ্ছে টাকা পাচারের জন্য যে রীতিমতো যন্ত্র হিসেবে ব্যবহার করেছিল, অনুষঙ্গ হিসেবে একটা আইনকে, সেটা হোয়াইট পেপার যেটা পাবলিশ হয়েছিল, হোয়াইট পেপারেও কিন্তু স্পেশালি এমফাসাইজ করা হয়েছিল যে এটাই একটা ভেহিকল ছিল টাকাটাকে পাচার করার জন্য, মানি লন্ডারিং। ডক্টর দেবপ্রিয়র যে কমিটি ছিল, সেই কমিটি। তো আমরা এর পরবর্তীতে দেখলাম এই গভর্নমেন্ট যখন এই আইনটিকে বাতিল করলো, বাতিল আইনের মধ্যে দেখবেন একটি ধারা রেখে দিল যে ইতিপূর্বে যে সমস্ত কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে। কন্টিনিউ যদি করে তাহলে তো আপনি আগের কাজগুলোকে বৈধতা দিয়েই রাখলেন, তাহলে তো বাতিল করার আর কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না। সেই রকমেরই এই যে জাপানের সাথে চুক্তি হলো, আমেরিকার সাথে চুক্তি হলো, সেগুলো অবশ্যই রেটিফিকেশনের প্রশ্ন আছে। তা আমার যেটা আশা থাকবে যে আইন মন্ত্রণালয় এগুলোকে খুব সিরিয়াসলি, স্ট্রিক্টলি আসলে বিষয়গুলোকে দেখবে রেটিফিকেশনের আগে, এবং রেটিফিকেশন করার ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অন্তত 3টা সেক্টর, আমি অন্তত ইউএসএরটাও যদি বলি 3টা সেক্টর আসলে ধ্বংস হয়ে যাবে। একটা হচ্ছে গার্মেন্টস, যেটা ডক্টর মজিদ একটু আগে বলছিলেন, দ্বিতীয় হচ্ছে কৃষি, এবং তৃতীয় হচ্ছে আপনার চিকিৎসা খাত। এই 3টা খাত কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি এগ্রিমেন্টগুলোকে আমরা সামনে রেটিফাই করি। ফলে এগুলোকে খুব কশাসলি এক্সামিন করার দরকার বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার বড়ুয়া, ধন্যবাদ ডক্টর পাভেল এবং ধন্যবাদ ডক্টর মজিদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক ভালো থাকুন সবাই, ভালো একটি মন্ত্রিসভা হোক, যে মন্ত্রিসভা জনবান্ধব এবং বাংলাদেশের স্বার্থ সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখবে, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।